বোর্ড পরীক্ষার বিগত বছরগুলোর প্রশ্ন বিশ্লেষণ করে এইচএসসি মনোবিজ্ঞান প্রথম পত্রের সংবেদন ও প্রত্যক্ষণ সেন্সেশন অ্যান্ড পারসেপশন অধ্যায়ের প্রত্যক্ষণ অংশ থেকে 2026 সালের এইচএসসি পরীক্ষার উপযোগী একটি সৃজনশীল সিকিউ এবং 5টি বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্ন উত্তর সহ নিচে তৈরি করে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যক্ষণ টপিকস থেকে নতুন এবং এক্সক্লুসিভ সিকিউ মানে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর এবং 5টি এমসিকিউ কোশ্চেন এবং উত্তর সুন্দরভাবে আজকে ক্লাসের জন্য সাজিয়েছি। 10 বছরের শিয়াম তার বাবার সাথে রাতে ছাদে হাঁটছিল। হঠাৎ সে আকাশে চাঁদ দেখে বলল, বাবা দেখো, চাঁদটি আমাদের সাথেই সাথেই হাঁটছে বা চলছে। শিয়ামের বাবা হেসে বললেন, না বাবা, চাঁদ স্থির আছে, মেঘের চলাচলের কারণে তোমার এমন মনে হচ্ছে। কিছুদিন পর শিয়াম তার আর্ট ক্লাসে একটি ছবি আঁকল, যেখানে দূরের গাছগুলোকে ছোট এবং কাছের গাছগুলোকে বড় করে দেখালো, যাতে ছবিটি জীবন্ত মনে হয়। প্রিয় শিক্ষার্থীরা, যে উদ্দীপকটা আমরা দেখলাম, সেই উদ্দীপকের প্রেক্ষিতে যে 4টি কোশ্চেন দেওয়া আছে এখানে, সেগুলো আমরা একটু দেখে নিই। প্রশ্নসমূহ কি আছে এবং উত্তরগুলো কি আছে। কোশ্চেন কি আছে? কতে প্রত্যক্ষণের যে কোনো একটি উপাদানের নাম লেখো। খতে আছে সংবেদন ও প্রত্যক্ষণের সম্পর্ক গভীর, এটা ব্যাখ্যা করো। গতে আছে উদ্দীপকের প্রথম ঘটনায় সিয়ামের চাঁদকে চলমান দেখার পিছনে প্রত্যক্ষণের কোন প্রক্রিয়াটি কাজ করেছে ব্যাখ্যা করো। নাম্বার ঘ, উদ্দীপকের দ্বিতীয় ঘটনায় সিয়ামের ছবিতে জীবন্ত ভাব ফুটে তোলার কৌশলটি মনোবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, খুব সুন্দর সুন্দর 4টি কোশ্চেন দেওয়া আছে এবং খুব সুন্দর করে আনসারগুলো লিখে দেওয়া হয়েছে। তোমরা এই কোশ্চেনের উত্তরগুলো কি পয়েন্ট আকারে ধরা হইলো, টপিক্সের ভিতর থেকে বা উদ্দীপকের ভিতর থেকে কিভাবে কোশ্চেনের উত্তরগুলো বের করে নিয়ে আসতে হয় সেটা আমরা দেখব। সিকিউ আনসার উত্তরমালা। কয়ের উত্তর, প্রত্যক্ষণের একটি অন্যতম উপাদান হলো অতীত অভিজ্ঞতা বা উদ্দীপকের বিন্যাস। প্রিয় শিক্ষার্থীরা, খুব সুন্দরভাবে বুঝতে পারছো যে প্রত্যক্ষণের একটি অন্যতম উপাদানের নাম কি? সেটা হচ্ছে অতীত অভিজ্ঞতা। অর্থাৎ প্রত্যক্ষণ হতে গেলে অতীত অভিজ্ঞতা থাকতে হয়। যদি সংবেদন আমরা শুনতে পাই বা কোনো বস্তুর প্রাথমিক অবস্থা যদি আমরা ধারণা করতে পারি, ধারণা থেকে আমার যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু ওই বস্তু বা উদ্দীপকে আমরা কিন্তু চিনতে পারি না বা বুঝতে পারি না। আর যদি পূর্ব অভিজ্ঞতা থাকে, তাহলে আমরা ওই বস্তু বা উদ্দীপককে আমরা চিনতে বা বুঝতে পারি। ওকে। খ, ক্ষয় কি আছে? কোশ্চেন, সংবেদন ও প্রত্যক্ষণের সম্পর্ক গভীর, ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা জানি যে সংবেদন এবং প্রত্যক্ষণের সম্পর্ক খুবই গভীর। কিভাবে গভীর? সংবেদন ও প্রত্যক্ষণ একে অপরের পরিপূরক। ওকে। সংবেদন হলো কোনো উদ্দীপকের প্রাথমিক মানসিক বোধ বা কাঁচামাল, যেমন চোখে আলো পড়া। আর প্রত্যক্ষণ হলো সেই সংবেদনের অর্থপূর্ণ রূপ, যেমন আলোটি দেখে চেনা যে এটি একটি মোমবাতি। কোনো আমরা যদি আলো দেখি, দেখে যে আমরা চিনতে পারি এটা একটি মোমবাতি। সংবেদন ছাড়া প্রত্যক্ষণ সম্ভব নয়, আবার প্রত্যক্ষণ ছাড়া সংবেদন অর্থহীন, তাই এদের সম্পর্ক অত্যন্ত গভীর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। এর প্রথমে বলা হয়েছে যে সংবেদন হলো কোনো উদ্দীপকের প্রাথমিক মানসিক বোধ বা কাঁচামাল, যেমন চোখে আলো পড়া, এটা সংবেদনের মধ্যেই শেষ। আর প্রত্যক্ষণ হলো কোনটা? সেই সংবেদনের অর্থপূর্ণ রূপ, মানে এই যে চোখে যে আলো পড়লো, এই আলোটি দেখে চেনা যে আসলে এটা কিসের আলো পড়লো আমার চোখের মধ্যে, এটা যে চিনতে পারা বা বুঝতে পারা, এটা হচ্ছে প্রত্যক্ষণ। তাই বলছে যে সংবেদন ছাড়া প্রত্যক্ষণ সম্ভব নয়। অর্থাৎ একটি আগের ঘটনা, একটি পরের ঘটনা, একটি যদি আগে না ঘটে আরেকটা পরে ঘটে না। এবার আসি নাম্বার গ। নাম্বার কোশ্চেনে কি বলছে? উদ্দীপকের প্রথম ঘটনায় শিয়ামের চাঁদকে চলমান দেখার পিছনে প্রত্যক্ষণের কোন প্রক্রিয়াটি কাজ করেছে ব্যাখ্যা করো। গয়ের উত্তর, উদ্দীপকের প্রথম ঘটনায় সিয়ামের চাঁদকে চলমান দেখার পিছনে প্রত্যক্ষণের আপাত গতি মানে অ্যাপারেন্ট মোশন বা আবেশিত গতি বা ইনডিউসড মোশন প্রক্রিয়াটি কাজ করেছে। ইনডিউসড মোশন প্রক্রিয়াটি কাজ করেছে। বাস্তবে কোনো বস্তু স্থির থাকা সত্ত্বেও যদি তাকে গতিশীল মনে হয়, তবে তাকে আপাত গতি বলে, এটা আমরা জানি, সায়েন্সের ভাষা এটাই বলে। আবেশিত গতির ক্ষেত্রে একটি বড় বা পরিবেষ্টিত গতিশীল বস্তুর প্রভাবে তার ভেতরে বা পাশে থাকা ছোট স্থির বস্তুকে গতিশীল মনে হয়। ওকে, খুব সুন্দরভাবে আমরা ব্যাখ্যা করলাম। উদ্দীপকে আকাশে মেঘ তীব্র গতিতে চলছিল। মেঘের এই গতির কারণে শ্যামের মনে হয়েছে স্থির চাঁদটি মেঘের বিপরীতের দিকে, অর্থাৎ তাদের সাথে সাথে চলছে।
মনোবিজ্ঞানের ভাষায় এটি আবেশিত গতি বা আপাত গতি প্রত্যক্ষণের উদাহরণ। অর্থাৎ আমরা যে বস্তুকে দেখছি, আমি কিছু কিছু শর্টস দিই আমার চ্যানেলে, তোমরা যারা যারা আমার শর্টস দেখতে চাও, এই যে মোশনগুলো নিয়ে, ঠিক আছে, অপটিক্যাল ইলিউশন, মোশন বা আদার্স সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে আমি দিই, শর্টস দিই। শর্টসের মধ্যে খুব সুন্দর সুন্দর করে দেওয়া আছে, খুব শিক্ষণীয়, তোমরা দেখলে দেখতে পারো, দেখে নিও। এই যে মোশনের কথা বলা হয়েছে, এর জন্যই বললাম কথাটা। আচ্ছা, তার মানে হচ্ছে কি, যে প্রত্যক্ষণ হতে গেলে কোনো বস্তুকে যদি আমরা যেভাবে দেখি, যদি আমার দেখার মধ্যে ভুল হয়, তাহলে ভ্রান্ত প্রত্যক্ষণ। ভ্রান্ত প্রত্যক্ষণ হলে কিন্তু তাহলে প্রত্যক্ষণটা ভুল হলো, সঠিক হলো না। আর সঠিক হওয়ার জন্য আমাদের কি করতে হবে? সঠিক হওয়ার জন্য আমাদেরকে প্রত্যক্ষণটা অ্যাকুরেট হতে হবে। অ্যাকুরেট না হলে কিন্তু প্রত্যক্ষণ হলো না। আচ্ছা, এখন ঘ নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। ঘ নম্বর বলছে, উদ্দীপকের দ্বিতীয় ঘটনায় শ্যামের ছবিতে জীবন্ত ভাব ফুটে তোলার কৌশলটি মনোবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করো। ওকে, ঘ নম্বর বলছে উত্তর, উদ্দীপকের দ্বিতীয় ঘটনায় শ্যামের ছবিতে জীবন্ত ভাব ফুটে তোলা কৌশলটি হলো প্রত্যক্ষণের এক চাক্ষুষ স্থান প্রত্যক্ষণ সংকেত, অর্থাৎ মনোকুলার কিউস অফ স্পেস পারসেপশন। এই যে এক চাক্ষুষ, ঠিক আছে, এক চাক্ষুষে কিন্তু আমাদের এই যে প্রত্যক্ষণের ক্ষেত্রে আছে যে এক চাক্ষুষ প্রত্যক্ষণ কি, বা একই জায়গায় একই স্থানে যে প্রত্যক্ষণ হওয়া বা কোন সংকেত পাওয়া, এটা কিন্তু এক চাক্ষুষ সংকেত বা মনোকুলার কিউস। আচ্ছা, এখন বলছে স্থান বা গভীরতা। প্রত্যক্ষণের জন্য চিত্রশিল্পীরা দ্বিমাত্রিক তলে ত্রিমাত্রিক রূপ দিতে কিছু এক চাক্ষুষ সংকেত ব্যবহার করেন। উদ্দীপকে সিয়াম দুটি প্রধান সংকেত ব্যবহার করেছে। এখন আসি মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এমসিকিউ, বহুনির্বাচনী প্রশ্ন। নাম্বার 1 দেওয়া আছে কি, উদ্দীপকের বিন্যাসের ক্ষেত্রে সাদৃশ্য বা নৈকট্য প্রত্যক্ষণের কোন নীতিমালার অন্তর্গত? আচ্ছা, কি আছে এখানে? অবয়ব বা ভূমি প্রত্যক্ষণ, গেস্টাল্ট বা গেস্টাল্ট নীতি, গেস্টাল্ট বা দলবদ্ধকরণ, প্রত্যক্ষণের স্থায়িত্ব, জ্যামিতিক বিভ্রান্তি। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে গেস্টাল্ট বা গেস্টাল্ট নীতি। ব্যাখ্যা করে একটু বলি। গেস্টাল্ট মতবাদ অনুযায়ী আমরা উদ্দীপকগুলোকে সাদৃশ্য, নৈকট্য বা ধারাবাহিকতার ভিত্তিতে দলবদ্ধ করে প্রত্যক্ষ করি। আর একবার প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা কিন্তু আছে উদ্দীপকের বিন্যাসের ক্ষেত্রে, মানে বিন্যাস মানে কি, অ্যারেঞ্জমেন্ট করা, সুসজ্জিত করা উদ্দীপকগুলোকে, হ্যাঁ, সেখানে সাদৃশ্য বা নৈকট্য। সাদৃশ্য মানে আমরা জানি মিল, আর নৈকট্য মানে খুবই কাছে। এই দুইটার প্রত্যক্ষণের কোন নীতিমালা অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে আমরা জানি যে গেস্টাল্ট নীতি। আর গেস্টাল্ট নীতি মানে হচ্ছে কি? গেস্টাল্ট নীতি মানে হচ্ছে আমরা উদ্দীপকগুলোকে সাদৃশ্য, নৈকট্য বা ধারাবাহিকতার ভিত্তিতে দলবদ্ধ করে প্রত্যক্ষ করি। ওকে, এবার নাম্বার 2, রেল লাইনের দুটি পাত বহুদূরে গিয়ে একসাথে মিশে গেছে বলে মনে হওয়া, এটি কোন ধরনের প্রত্যক্ষণ সংকেত? আচ্ছা, এই আমরা যদি রেল লাইনের দিকে তাকাই, সোজা যে চলে গেছে পাতগুলো দুইটা, হ্যাঁ, যে যার উপর দিয়ে রেল চলে, ঠিক আছে, মিশে গেছে বলে মনে হয়, অনেক দূরে গিয়ে মনে হয় এক জায়গায় আবার জমা হয়েছে, এরকম আমাদের কাছে মনে হয়। অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হচ্ছে এটি কোন ধরনের প্রত্যক্ষের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে কি, দ্বিপার্শ্বীয় সংকেত, উপযোজন, রৈখিক পরিপ্রেক্ষিত না আলোক ছায়া? সঠিক উত্তর কোনটা? রৈখিক পরিপ্রেক্ষিত। কেন রৈখিক পরিপ্রেক্ষিত হইল? ব্যাখ্যা, দূরত্ব বাড়ার সাথে সাথে সমান্তরাল রেখাগুলো এক বিন্দুতে মিলেছে বলে মনে হওয়াকে রৈখিক পরিপ্রেক্ষিত বলে। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পারছো যে রৈখিক পরিপ্রেক্ষিত কি? নাম্বার 3, কোন উদ্দীপক ছাড়াই যখন ব্যক্তি কোনো কিছুর অস্তিত্ব অনুভব করে তাকে কি বলে? উদ্দীপক নাই কিন্তু ব্যক্তি কোনো কিছুর অস্তিত্ব অনুভব করছে, তাকে কি বলে? অধ্যাস বা ইলিউশন, অসংবেদন বা ইনসেন্সেশন, হ্যালিসিনেশন বা অলিক প্রত্যক্ষণ, না মনোযোগ? আচ্ছা, সঠিক উত্তর কোনটা? হ্যালিসিনেশন বা অলিক প্রত্যক্ষণ। ব্যাখ্যা কি, বাহ্যিক উদ্দীপক উপস্থিত থাকলে ভুল দেখাকে অধ্যাস বলে, আর কোনো উদ্দীপক না থাকা সত্ত্বেও দেখা বা শোনাকে অলিক প্রত্যক্ষণ বলে। অলিক প্রত্যক্ষণ এবং হচ্ছে মানে ইলিউশন আর হচ্ছে হ্যালিসিনেশনের মধ্যে পার্থক্য একটাই। অনেকগুলো পার্থক্য আছে, কিন্তু মেইন পার্থক্য হচ্ছে কোথায়? একটা উদ্দীপক আছে আর একটা উদ্দীপক নাই। অর্থাৎ হ্যালিসিনেশনে উদ্দীপক থাকে, কিন্তু সেই উদ্দীপককে আমরা ভুলভাবে ব্যাখ্যা করে থাকি, সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি না, সেটা হ্যালিসিনেশন। আর ইলিউশন কোনটা? ইলিউশন উদ্দীপক নাই কিন্তু আমরা কোনো কিছুর অস্তিত্ব ফিল করছি বা অনুভব করছি, অ্যাকচুয়ালি কিন্তু আসলে কোনো উদ্দীপক নাই, এটা হচ্ছে ইলিউশন। সিনেমার পর্দায় স্থির ছবিগুলোকে পরপর দ্রুত চালিয়ে গতিশীল ছবির রূপ দেওয়া প্রত্যক্ষণের কোন ঘটনা?
ফাইভ ফেনোমেনন, আবেশিত গতি, অটোক্লাইনেটিক গতি, গভীরতা প্রত্যক্ষণ। সঠিক উত্তর কোনটা? ফাই ফেনোমেনন। ব্যাখ্যা করে বলি, বিজ্ঞানী ওয়ারদাইমার আবিষ্কৃত এই নীতি অনুযায়ী স্থির ছবি দ্রুত বিরতিতে দেখালে তা গতিশীল মনে হয়। এবার আরেকবার আমরা করি যে সিনেমার পর্দায় স্থির ছবিগুলোকে পরপর দ্রুত চালিয়ে গতিশীল ছবির রূপ দেওয়ার প্রত্যক্ষণের কোন ঘটনা, সেটা আমরা ফাই ফেনোমেনন বলবো। আর ফাই ফেনোমেনন হচ্ছে এই যে ব্যাখ্যা যেটা করলাম সেটা। নাম্বার 5, ঘরের আলো নিভে যাওয়ার পরও আমাদের হাতের চেনা মোবাইল ফোনটিকে আগের আকারেই প্রত্যক্ষণ করার প্রক্রিয়াকে কি বলে? আরেকবার, ঘরের আলো নিভে যাওয়ার পরও আমাদের হাতের চেনা মোবাইল ফোনটিকে আগের আকারেই প্রত্যক্ষণ করার প্রক্রিয়াকে কি বলে? প্রত্যক্ষণের সংগঠন, প্রত্যক্ষণের স্থায়িত্বশীলতা, প্রক্ষেপণ বা মনোযোগের পরিধি। কোনটা সঠিক উত্তর? কোনটা? প্রত্যক্ষণের স্থায়িত্বশীলতা। অর্থাৎ ব্যাখ্যা যদি করি আমরা, আলো, দূরত্ব বা কোণ পরিবর্তনের পরও বস্তুর আকার, আকৃতি বা রং অপরিবর্তিত মনে হওয়াকে প্রত্যক্ষণের স্থায়িত্বশীলতা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি 5টা কোশ্চেন আমাদের শেষ হয়ে গেল। সিকিউতে আমরা যা দেখলাম, উদ্দীপক দেখেছি, উদ্দীপকের আলোকে কোশ্চেনগুলো আনসার দিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আসলে মূল ঘটনা হচ্ছে তোমরা যে সৃজনশীল কোশ্চেনগুলো দেখো সেখানে কিন্তু খুব সহজ একবারে একটা টপিক্স থেকে যে কোশ্চেন করা হয় বা উদ্দীপক দেওয়া হয় কোন মূল পয়েন্টের থেকে, যেমন সেন্সেশন, সংবেদন, প্রত্যক্ষণ, পারসেপশন। এখানে যে তোমাদের পাঠ্য বই যে পড়াগুলো আছে, তোমরা পাঠ্য বইয়ের পড়াগুলো একটু বুঝে পড়বা। বুঝে পড়লে কি হয়? বুঝে পড়লে কিন্তু এই কিউগুলো ধরা যায়, সংকেতগুলো ধরা যায়, যে উদ্দীপকটা দিল কোন আলোকে দিল। ঠিক আছে? অত বেশি তো কিছু দেয় না তোমাদের, অল্প কিছু দেয়। ওটা একটা কিউ বা সংকেত থেকে সুন্দরভাবে একটা সাজায় দিল, এই উদ্দীপক আকারে সিকিউ সাজায় দিল। ওখান থেকে ক খ তো তোমরা জানোই যে ক খ তো আর এর মধ্যে পড়ে না। ওই এক কথা তো দিয়ে দিলে হয়ে যায়। খতে ওই তো একটু 2-3 লাইন লিখলে হয়ে যায়। গ আর ঘ কিন্তু একবারে সুন্দরভাবে তোমার উদ্দীপকের আলোকে সুন্দরভাবে ফুটে তুলতে হয় আনসারগুলো দিয়ে। ঠিক আছে? আর সাজিয়ে লেখার যে সিস্টেম সেটাও আমি লিখে দিয়েছি, তুমি এটা ফলো করো যে কিভাবে সাজিয়ে সুন্দরভাবে লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যতদিন পরীক্ষা আছে, যারা এসএসসি পরীক্ষা দিবা, অবশ্যই তোমরা কন্টিনিউ ক্লাস পাবে এখন থেকে। আগেও আমি ক্লাস দিয়েছি, প্রায় অনেকগুলো ক্লাস আছে, তোমরা একটু দেখে নিও আমার ক্লাসগুলো। আর তোমাদের যে পরীক্ষা শুরু হবে যেদিন, তার আগ পর্যন্ত আমি কন্টিনিউ ক্লাস দিয়ে যাবো এভাবে। দেখি তোমাদের জন্য কতটুকু করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই নেক্সট ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু অন করে। ওকে, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।